আমরা বের হয়ে গেছি, বেশি সময় লাগবে না, আপনি লোকেশন ট্র্যাক করতে থাকুন। ফোন রেখে আয়াজ ইমনের দিকে তাকিয়ে বলল, সময় বেশিক্ষণ লাগবে না। তুমি কি বাসায় বলে এসেছো কোথায় যাচ্ছ? না বস, বলে আসিনি। বলেছি অফিসের প্রয়োজনে একটু বাইরে যেতে হচ্ছে তাই। বলল ইমন। আয়াজ ইমনের দিকে তাকিয়ে হেসে বলল, ওকে ঠিক আছে, ইউ ক্যান ট্রাস্ট মি। 1 থেকে 1.5 ঘন্টা গাড়ি চালানোর পর গাজীপুরের একটা প্রত্যন্ত গ্রামের ভিতরে এসে পৌঁছালো আয়াজ ও ইমন। লোকেশন অনুযায়ী গ্রামের মধ্যে কোনো এক পুরাতন কারখানার ভিতর লুকিয়ে আছে তার শত্রু, তার কাঙ্ক্ষিত ব্যক্তি, যাকে খুঁজতে এতদিন ধরে আয়াজ চেষ্টা করছিল। এবার পুলিশ ফোর্সকে জানানো হয়নি। পুলিশ তাদেরকে গ্রেপ্তার করে জেলখানায় ঢুকিয়ে দিবে, কিছুদিন পর জামিন নিয়ে বের হয়ে যাবে। তাই আয়াজ নিজে এসেছে, লোক লাগিয়ে রেখেছিল এবং সেই অনুযায়ী তার স্পাই তাকে খোঁজ দিয়েছে। আজ তারা এই কারখানার ভিতরে ঢুকেছে। কারখানা থেকে একটু দূরে গাড়ি পার্ক করেছে ইমন। আয়াজ গাড়ি থেকে নেমে কোমর থেকে গানটা বের করে হাতে নিল, তারপর চোখের ইশারায় ইমনকে বলল আয়াজের পিছনে পিছনে আসতে। সামনে আয়াজের নির্দিষ্ট সংখ্যক লোক রয়েছে, তারা ইশারা দিলে আয়াজ ভিতরে ঢুকবে। একটু সামনে এগিয়ে যেতে আয়াজের ঠিক করা লোকদের সাথে দেখা হলো। তারা চোখের ইশারা দিয়ে বুঝালো ভিতরে সবকিছু ঠিক আছে। ভিতরে লোক আছে 3 জন এবং তারা অনেকক্ষণ ধরেই তাদের পাহারা দিয়ে রেখেছে, কাউকে বের হতে দেখেনি। আয়াজ তাদের সাথে কথা বলে ভিতরে ঢোকার জন্য সবাইকে নিয়ে একসাথে দাঁড়ালো এবং ইশারা দিয়ে বলল সবাই একসাথে ঢুকবে এবং কাউকে পালানোর জন্য কোনো সুযোগ দেওয়া হবে না। যাকে যেই অবস্থায় পাবে সেই অবস্থায় তাদের যেন শেষ করা হয়। তারপর সম্পূর্ণ কারখানায় আগুন ধরিয়ে দিবে। যেহেতু পুরাতন কারখানা, আগুন লেগে যেতেই পারে। সব প্রিপারেশন আগে থেকে নিয়ে রেখেছে আয়াজের ভাড়া করা লোকগুলো। ধীরে ধীরে দরজা খুলে অন্ধকার কারখানার ভেতরে ঢুকতে শুরু করলো আয়াজ এবং তার লোকজন। ভিতরে দূরে কোথাও আলো দেখা যাচ্ছে, বুঝতে পারলো ওই কক্ষের ওই দিকেই আছে আয়াজের শত্রুপক্ষ। যেহেতু সময়টা শেষ রাত, হয়তো এতক্ষণে গভীর ঘুমে তলিয়ে গেছে। রুমের সামনে যেতেই আয়াজ পিস্তলটা সামনের দিকে তাক করলো। দেখলো 2 জন অপরিচিত লোক, যাদেরকে আয়াজ চিনে না। হয়তো সেফটির জন্য লোকটা সাথে নিয়ে রেখেছে। সাথে সাথে 2 জন লোককে আয়াজের লোক শুট করে দিল। সাইলেন্সার লাগানো বিধায় কোনো শব্দ হয়নি। আর একটু সামনে যেতেই পুরাতন একটা সোফার উপর দেখলো আয়াজের রাইভেল শুয়ে আছে, সোহানের মামার বন্ধু ইতালি থেকে, যার সাথে ব্যবসায়িক বিভিন্ন কারণে সমস্যার সৃষ্টি হয়েছিল আয়াজের। আয়াজ লোকটার সামনে গিয়ে লোকটা সামনে বসে ঘুম থেকে তুলল। ঘুম থেকে উঠে চোখের সামনে আয়াজকে দেখে হড়বড়িয়ে উঠল লোকটি। সামনে তাকিয়ে দেখলো তার 2 জন গার্ডকে আগেই শেষ করে দেওয়া হয়েছে। লোকটা ঘামতে দেখে আয়াজ বলল, রিল্যাক্স বড়, ব্যবসায়িক শত্রুতা যতক্ষণ ছিল ততক্ষণ পর্যন্ত মেনে নিয়েছি, কিন্তু আমার ব্যক্তিগত জীবনে কেন হাত দিলি? হাত দিয়েছিস তো দিয়েছিস, এমন জায়গায় হাত দিয়েছিস, পুরো আমার কলিজার মধ্যে হাত দিয়েছিস। আমার ছেলেকে ধরে আমার ওয়াইফকে নেওয়ার চেষ্টা করেছিস তুই। তোর কলিজা আমি বের করে নিব, অ্যান্ড আই সোয়ার তোর পরিবার তোর লাশটাও খুঁজে পাবে না। সেই বন্দোবস্ত করতে এসেছি আমি। বলেই লোকটার পাশে থাকা ছুরিটা নিয়ে ছুরিটা বসিয়ে দিল ঠিক বুক বরাবর। লোকটা চিৎকার করে উঠল। আশেপাশে সবাই অবাক হয়ে গেল। আয়াজ স্যার নিজের হাতে কাজটা করেছে বলে। এমনটা তো হওয়ার কথা ছিল না। আয়াজ স্যার তো নিজের হাতে কখনো এসব করেনি। লোক ঠিক করেছে তাদের দিয়ে কাজ করাবে বলে। এইসব কাজের জন্য আয়াজের আলাদা লোক আছে। সাথে সাথে লোকগুলো এসে বলল। আয়াজ তাদের দিকে তাকিয়ে বলল, কলিজাটা যেহেতু হাত দিয়েছিস, তাই ওর কলিজাটা আমি নিজের হাতে বের করব, বাকি কাজ তোমরা করে নিও। বলেই এলো পাথারি লোকটির বুকে আঘাত করতে লাগলো আয়াজ। এক পর্যায়ে লোকটি মারা গেল, কিন্তু আয়াজের যেন রাগ কোনোভাবেই থামছে না। আয়ানকে ওই অবস্থায় দেখে আয়াজের কেমন লেগেছিল তা শুধু আয়াজ জানে। আর যখন সোহানকে দেখেছে তখন পুরো প্ল্যান যখন পরিষ্কার হয়ে গেছে। আয়াজের হৃৎপিণ্ড সহ কেঁপে উঠেছিল সেদিন। সাথে সাথে আয়াজের লোকজন আয়াজকে ধরে ফেললো। বলল আয়াজ শান্ত হলো, তারপর বলল, যা যা পরিকল্পনা করেছো সেই অনুযায়ী কাজ করো। আমি এমনকে নিয়ে বেরিয়ে যাচ্ছি, সকালের আগে আমার বাসায় পৌঁছতে হবে। আর ভুলেও কেউ যেন এখান থেকে কোনো কিছু টের না পায়। এমনভাবে পুরো শেষ করে দিবে যেন ছাই ছাড়া আর অন্য কিছু অবশিষ্ট খুঁজে না পাওয়া যায়। বলে সাথে সাথে ইমনকে নিয়ে বের হয়ে গেল আয়াজ। হাতে সময় কম, 8টার আগে পৌঁছাতে হবে। রোদেলার সাথে একটু ঘুমাতে হবে। কথা দিয়েছে সকালে ফিরবে আয়াজ, না হলে তার রোদেলা রানী রাগ করবে, অভিমান করে থাকবে, কথা বলবে না। আয়াজ গানটা কোমরে গুজে ইমনকে বলল তাড়াতাড়ি গাড়ি বের করতে, ওরা বাকি সব দেখে নেবে। ইমন সাথে সাথে গাড়ির কাছে এসে গাড়ি স্টার্ট করলো। আয়াজ সামনে ইমনের সাথে বসে বলল, দ্রুত স্টার্ট করো, তাড়াতাড়ি যেতে হবে, নাহলে তোমার ম্যাডাম রাগ করবে। ইমন মুচকি হেসে বলল, ভাবিকে খুব ভালোবাসেন তাই না বস? ভাবিকে কথা দিয়েছেন সকালের মধ্যে চলে যাবেন, তাই এমন উতলা হয়েছেন। ম্যাডাম আসলে অনেক লাকি, আপনার মতো ভালোবাসার একজন মানুষ পেয়েছে। বলল ইমন। আয়াজ সশব্দে হেসে দিল, তারপর বলল, রোদেলা ম্যাডাম লাকি নারী, ইমন লাকি। আমি নাহলে দেখো এই বসে এসে এরকম একটা ভালো মানুষ পাওয়া যায়? বলো, তুমি হরপ করে কখনো বলতে পারবে তোমার সঙ্গে জন্ম শুধু তোমার জন্য হয়েছে? আমি বলতে পারি রোদেলার পৃথিবীতে জন্ম হয়েছে শুধুমাত্র আমার জন্য। এজন্য পুরো বিশ্ব ব্রহ্মাণ্ডের সমস্ত আয়োজন করেছে রোদেলার আমার মিলনের জন্য।
যেখানে যাই সেখানে থাকি, আমার শান্তি শুধু রোদেলার মাঝে। তাড়াতাড়ি নিয়ে চলো, তবে সাবধানে চালাও। আমাকে তাড়াতাড়ি রোদেলার কাছে পৌঁছতে হবে, আমি ওয়াদা করে এসেছি। ইমন হেসে গাড়ি চালানোতে মন দিল। হাফ অ্যান আওয়ার ড্রাইভ করার পর হঠাৎ চোখ লেগে এসেছিল কিনা জানে না, ইমন সামনে একটা ট্রাক দেখে সাথে সাথে আয়াজ বলল, এমন স্টপ। কিন্তু ইমন আর গাড়ি সময় মতো থামাতে পারেনি। মুখোমুখি সংঘর্ষ হলো ট্রাক এবং গাড়ির সাথে। ট্রাকের সাথে সংঘর্ষের সাথে সাথে গাড়ি গিয়ে পড়লো খাদে। ট্রাক পড়লো রাস্তার বাম পাশে এবং আয়াজদের গাড়ি পড়লো রাস্তার ডান দিকে খাদে। ধীরে ধীরে পানির দিকে যাচ্ছে গাড়ি। ইমনের অবস্থা মোটামুটি খারাপ, তবে চাইলে ইমনকে বের করা যাবে। আয়াজ দেখলো ইমনের সাইডে ডোর খোলা, কোনো মতে দরজাটা খুলে দিল। দরজা খুলে বলল, এমন বাইরে যাও, বাইরে গিয়ে গ্লাসগুলো ভাঙার চেষ্টা করো আমার পাশের। ইমন কোনো মতে খোঁড়াতে খোঁড়াতে গাড়ি থেকে নামলো। আশেপাশে এদিক ওদিক তাকালো, কোনো কিছুই খুঁজে পাচ্ছে না। ইট বা পাথর জাতীয় যেটা দিয়ে গাড়ির গ্লাস ভাঙবে। গাড়ি ধীরে ধীরে খাদের দিকে যাচ্ছে। এমন কোনো কিছু বুঝে উঠতে না পেরে গাড়ির পেছন থেকে টেনে ধরার চেষ্টা করছে। গাড়িটা ধরে রাখতে পারছে না, কিন্তু গাড়ির সাথে সাথে ইমনও খাদের দিকে চলে যাচ্ছে। এদিকে আয়াজ মাথায় যথেষ্ট আঘাত পেয়েছে এবং পায়ে যথেষ্ট আঘাত পেয়েছে। আয়াজের কপাল চুয়ে চুয়ে রক্ত পড়ছে। আয়াজ তাকিয়ে আছে সামনের দিকে, চোখ ঝাপসা ঝাপসা লাগছে। চোখের সামনে মনে হচ্ছে কোথাও রোদেলা আয়ান দাঁড়িয়ে আছে, গাড়িটা সেদিকেই যাচ্ছে। আয়াজের চোখ কপাল বেয়ে রক্ত পড়ে ভেসে যাচ্ছে। মনে হচ্ছে শরীরের সব রক্ত যেন চুয়ে চুয়ে একটু একটু করে বের হয়ে যাচ্ছে। আয়াজের সারা শরীর অবশ মনে হচ্ছে। ধীরে ধীরে আয়াজের চোখ ঝাপসা হচ্ছে। সামনে রোদেলাও আয়ানকে স্পষ্ট দেখতে পাচ্ছে না। আয়াজ কোনো মতে একটা হাত তুলে একটু গ্লাস পরিষ্কার করে দেখার চেষ্টা করছে, কিন্তু হাত গ্লাস পর্যন্ত নিতে পারছে না। আয়াজের চোখ বেয়ে কয়েক ফোঁটা পানি গড়িয়ে পড়লো। আয়াজের কান্না পাচ্ছে, ঘুম পাচ্ছে, শরীর অবশ হয়ে যাচ্ছে। স্মৃতিশক্তি মনে হয় ধীরে ধীরে লোপ পাচ্ছে। সামনে আয়ান ও রোদেলার চেহারা ধীরে ধীরে অস্পষ্ট হতে শুরু করলো। অনেক চেষ্টা করছে স্পষ্টভাবে রোদেলা আয়ানকে একটু দেখার জন্য, কিন্তু ধীরে ধীরে তারা দুজনেই আবছা হয়ে যাচ্ছে। রোদেলা, আমি আসছি, আয়ান পাপা আসবে তোমার কাছে। কোনো মতে আমতা আমতা করে কথাগুলো বলছে আয়াজ। তারপর একটু মুচকি হাসলো। পুরো মুখে আয়াজের রক্তে ভেসে গিয়েছে। মাথায় আঘাতের কারণে কপাল বেয়ে বেয়ে রক্তে পুরো শরীর, গাড়ির সিট সবকিছু ভেসে যাচ্ছে। আয়াজের শরীর ধীরে ধীরে অবশ থেকে অবশ হয়ে যাচ্ছে, যেন থেমে যাচ্ছে শরীরের প্রত্যেকটা শিরা উপশিরা। আয়াজের স্মরণে এলো রোদেলার প্রথম কবুল বলা, রোদেলার প্রথম ওকে জড়িয়ে ধরে চুমু খাওয়া, রোদেলার প্রত্যেকটা কথা, আয়ানের সাথে আজানের স্মৃতিগুলো, কত শত খুনসুটি, কত বাবা ছেলের মুহূর্ত, সবকিছু মনে পড়ছে। তবে ধীরে ধীরে এই স্মৃতিগুলো অস্পষ্ট হয়ে যাচ্ছে, একটু একটু করে মিলিয়ে যাচ্ছে চোখের সামনে থেকে। যেও না প্লিজ, আই উইল মিস ইউ রোদেলা, আই উইল মিস ইউ আয়ান। রোদেলা প্লিজ ডোন্ট লিভ, আমার সামনে থেকে যেও না। তোমরা চলে গেলে আমি তোমাদের কোথায় খুঁজে পাবো বলো তো? একটু একটু করে আমতা আমতা করে কথাগুলো অস্পষ্টভাবে গোঙাতে গোঙাতে বলল আয়াজ। সিটের মধ্যে একটু হেলান দিয়ে কোমরটা বেঁকিয়ে বসলো আয়াজ। তারপর সিটে মাথা এলিয়ে দিলে চোখ বন্ধ করে মনে করার চেষ্টা করলো রোদেলা ও আয়ানকে একটু মনে করতে পারছে, আবার ধীরে ধীরে সাথে সাথে মিলিয়ে যাচ্ছে। কোনোভাবে দুজনকে বেশিক্ষণ মনে রাখতে পারছে না আয়াজ। মনে হচ্ছে ও স্মৃতিশক্তি থেকে পুরোপুরি লোপ পেয়ে যাচ্ছে আয়ান ও রোদেলা। এদিকে ইমন সর্বশক্তি দিয়ে গাড়ির পেছন থেকে ধরে রাখার চেষ্টা করছে, কিন্তু বোকা ইমন জানে না গাড়ির শক্তির সাথেও পেরে উঠবে না। গাড়ি ধীরে ধীরে খাদের দিকে চলিয়ে যাচ্ছে। ইমন কোনো মতে পকেট খুঁজে মোবাইল বের করে দেখলো, মোবাইলের স্ক্রিন ফেটে গিয়েছে, কোনোভাবে ফোন করা সম্ভব নয়। আবার ইমন গাড়ি ধরে রাখার চেষ্টা করছে, কিন্তু গাড়ির সাথে সাথে ইমনও খাদের দিকে তলিয়ে যাচ্ছে। বস, আয়াস স্যার, আপনি কি শুনতে পাচ্ছেন? আপনি কি দরজাটা খুলে একটু বের হতে পারবেন প্লিজ? গাড়ি পানিতে পড়ে যাচ্ছে, অনেক গভীর পানি। এখান থেকে আমি আপনাকে তুলতে পারবো না বস। দরজাটা খুলতে পারবেন? শুনতে পারছেন বস? কান্না করতে করতে চিৎকার করে বলল ইমন। ইমনের কোনো কথাই আয়াজের কানে ঢুকছে না। আয়াজ চোখের সামনে হয়তোবা শেষ স্মৃতিটুকু বারবার ভেসে আসছে, বারবার রোদেলাকে শেষবার বিদায়ের দৃশ্যটি ভেসে আসছে। আয়ান ও রোদেলাকে এক ঝলক দেখছে কোনো মতে। এই স্মৃতিটুকু ধরে রাখতে পারছে না আয়াজ। রক্ত দিয়ে চোখ ঝাপসা হয়ে গেছে, সবকিছু অস্পষ্ট। চোখ আর খুলে রাখতে পারছে না আয়াজ। ধীরে ধীরে চোখ বন্ধ হয়ে যাচ্ছে, সাথে বন্ধ হয়ে যাচ্ছে মস্তিষ্কের দরজাও মনে হয়। রোদেলা আর আয়ান আর সেই মস্তিষ্ক দিয়ে ঢুকতে পারছে না। আয়াজ দীর্ঘশ্বাস ছাড়লো, সাথে সাথে চোখ দিয়ে বের হলো কয়েক ফোঁটা অশ্রু। কোনো মতে শেষবার আওড়াতে পারলো। রোদেলা, আয়ান, আই মিস ইউ, আই লাভ ইউ। তোমরা জানো আমি তোমাদের অনেক ভালোবাসি, তাই না? আমি কথা দিয়েছিলাম না আমি আসবো, এই তো আসছি। আমার খুব ঘুম পাচ্ছে রোদেলা, আমি তোমাদের সাথে একটু ঘুমাবো। আমার অনেক ঘুম পেয়েছে, আমি একটু ঘুমাই। বলে ধীরে ধীরে চোখ বন্ধ হয়ে গেল আয়াজের। আর হয়তো আয়াজের কিছুই মনে নেই। ইমন আর গাড়ি ধরে রাখতে পারলো না, চলে গেল সম্পূর্ণ খাদের ভিতর। ইমন কোনো মতে ভাঙা হাড়গোড় নিয়ে নিচে বসে কান্না জুড়ে দিল আয়াজের নামে। এমন একটা সময় আশেপাশে তাকে ইমন কিছুই দেখতে পাচ্ছে না। ইমনের হাত পা কাঁপা শুরু হচ্ছে, মনে হচ্ছে জ্ঞান হারিয়ে যাবে। নিমিষে জ্ঞান হারিয়ে ফেললো ইমন। সকাল 10টা নাগাদ বাংলাদেশের শীর্ষ সমস্ত নিউজ চ্যানেলে ব্রেকিং নিউজ। শীর্ষ ব্যবসায়ী এবং সমাজসেবক মুনতাসির চৌধুরী আয়াজের গাড়ি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষে গাড়ি খাদে পড়ে গিয়েছে।
মুনতাসির চৌধুরীর সেক্রেটারি ইমনকে খুঁজে পাওয়া গেল। মুনতাসির চৌধুরী আজকে জীবিত অথবা মৃত কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। উদ্ধার কার্যক্রম চালু থাকলেও শুধুমাত্র গাড়িটি খাত থেকে তোলা হয়েছে। কোথাও মুনতাসির চৌধুরী আয়াজের মৃতদেহ অথবা জীবিত অবস্থায় কোনো প্রমাণ এখনো মেলেনি। সেক্রেটারি ইমনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে, এখনো জ্ঞান ফিরেনি। শিহাব অ্যাক্সিডেন্টের স্পটে দফায় দফায় জ্ঞান হারাচ্ছে। সবাই বারবার মুনতাসির চৌধুরী আয়াজকে খুঁজতে ব্যর্থ হলেও শিহাব বারবার বলছে, আরেকবার খুঁজুন, আরেকবার খুঁজুন। আমার বন্ধু এখানেই আছে, ও কোথাও যেতে পারে না, পেতেই হবে ওকে। কাউকে বলার কোনো ভাষা নেই। চিৎকার করে কাঁদতে পারছে না শিহাব, চোখের পানি যেন শুকিয়ে যাচ্ছে। রোদেলার কথা স্মরণে আসতে শিহাবের শরীরে শিরা উপশিরা যেন ঠান্ডা হিম বরফের মতো জমে যাচ্ছে। কি বলবে মেয়েকে, কিভাবে মুখ দেখাবে মেয়েকে, কোন মুখে বলবে আজকে খুঁজে পাওয়া যাচ্ছে না, আয়াজের জীবনে নেই, এটা কিভাবে বলবে। এদিকে সামিরা চৌধুরী, হুমায়রা, রাতুল সোফায় বসে আছে, হাত পা কাঁপছে। সামিরা থেকে থেকে অজ্ঞান হয়ে যাচ্ছে। আয়াজের শোক কোনোভাবে সামলে উঠতে পারছে না। কখন গেল, কিভাবে গেল, কিছু জানতে পারল না। এমন ব্রেকিং নিউজ টিভিতে দেখবে সেটা কোনোদিনও কল্পনা করেনি সামিরা চৌধুরী। বিলাপ করে কান্না করতে করতে বলল, এই জন্য কি বাংলাদেশে এসেছিলাম তোকে বিদায় দিতে? তোর বিয়ে করাতে কেন এসেছিলাম আমি? এর থেকে তো ভালো হতো আমি না আসলে, তোকে তো এই অবস্থায় দেখতে হতো না আমার। রাতুল বারবার মাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছে। আর কি বলেই বা সান্ত্বনা দিবে, সান্ত্বনা দেওয়ার ভাষা যে রাতুলের মুখেও নেই। রোদেলার এই সমস্ত ব্যাপার কোনো ধারণাই নেই। নিশ্চিন্তে ঘুমাচ্ছে রোদেলা। মুনতাসির সাহেব আসবে, মুনতাসির সাহেব রোদেলার সাথে ঘুমাবে। রোদেলার আজ এত ঘুম কেন পেয়েছে জানে না। রোদেলার ঘুম ভাঙছে না। এদিকে আয়ান বসে আছে রোদেলার দরজার বাইরে ফ্লোরে হাঁটু ভাঁজ করে। রোদেলাকে ঘুম থেকে তুলে রোদেলাকে অ্যাক্সিডেন্টের ব্যাপারে কিছু জানাবে সেই সাহস করে উঠতে পারছে না আয়ান। আয়ান দরজার পাশে বসে কাছে এবং দরজার দিকে বারবার তাকাচ্ছে। 10:30 নাগাদ রোদেলার মোবাইলে ফোন আসলো মায়েরার। মায়েরা ফোন দিয়ে 2-3 রিং হতে ফোন ধরলো রোদেলা। কিছু বলবে তার আগে মায়েরা বলল, রোদেলা, তোর কি খবর? কেমন আছিস তুই? দুলাভাই সম্পর্কে নিউজ শুনে আমার তো হাত পা কেঁপে যাচ্ছে। তোর কি অবস্থা রোদেলা? তুই ঠিক আছিস? আমি এখনই আসছি। মানে আমার কি হবে? আর মুদ্দাসির সাহেবের কি হয়েছে? তুই কিছুই জানিস না নাকি কি বলছিস? পুরো বাংলাদেশ জানে দুলাভাইয়ের অ্যাক্সিডেন্ট হয়েছে, গাড়ি পাওয়া গিয়েছে সেক্রেটারির, ইমন হসপিটালে ভর্তি। দুলাভাই জীবিত অথবা মৃত, কোনো অবস্থাতে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। সত্যি কিছু জানিস না রোদ? বল না রোদেলা, তুই ঠিক আছিস তো? উদ্বিগ্ন কণ্ঠে জানতে চাইল মায়েরা। রোদেলা কোনো উত্তর করতে পারল না। কথাটা শোনা মাত্রই মনে হলো কান দুটো হয়তো বধির হয়ে গেছে। পৃথিবীর আর কোনো শব্দ কানে পৌঁছাচ্ছে না। ফোনটা কোনো মতে কেটে রোদেলা ধীরে ধীরে খাটের পাশে তাকালো। তারপর বিয়ে বেনারসি শাড়িটা কোনো মতে গায়ে জড়িয়ে নিল। তারপর ধীরে ধীরে হেঁটে এসে দরজা খুললো। দরজা খুলে দেখলো হাতের বাম পাশে আয়ান হাঁটু ভাঁজ করে বসে আছে, তাকিয়ে আছে দরজার দিকে। রোদেলার বুকটা কেঁপে উঠল আয়ানকে দেখে। ধপাস করে ফ্লোরে বসে পড়ল রোদেলা। তারপর আয়ানকে জিজ্ঞাসা করলো, কি হয়েছে বাবা, এখানে বসে আছো কেন? আয়ান কোনো কথা বলতে পারল না। আয়ান এক দৃষ্টিতে তাকিয়ে রইল রোদেলার দিকে। তারপর হাউমার করে কেঁদে দিয়ে রোদেলাকে জড়িয়ে ধরলো। রোদেলা শক্ট হয়ে গেল। বুঝতে পারলো এতক্ষণ মায়েরা যা বলেছে হয়তো ভুল কিছু বলেনি। ছোট্ট একটা ঘুমের ভিতর রোদেলার দুনিয়াটা ওলটপালট হয়ে গেছে। বুঝতে পারছে না কি থেকে কি হয়ে গেল। মুদ্দাসির সাহেব কোথায়? তোমার বাবা কোথায়? আমাকে কথা দিয়ে গিয়েছে চলে আসবে, এখনো আসেনি কেন? সে কেন আসেনি বলো? বাবা কোথায় তোমার? রোদেলা উত্তেজিত হয়ে বারবার আয়ানকে বলছে, কোথায় তোমার বাবা বলো? মুদ্দাসির সাহেব আমাকে কথা দিয়েছে সকালবেলা চলে আসবে, বলেছিল তো আমার সাথে ঘুমোবে, আমার সাথে নাস্তা করবে সকালবেলা। কোথায় তোমার বাবা বলো? উনি কি আমার সাথে আবার বেমানি করবে? আবার কোথাও চলে যাবে উনি? আমি কি সারা জীবন শুধু ওনার অপেক্ষাই করে থাকবো? আমাদের কি একটা সংসার হবে না? আমরা কি সুখে শান্তিতে হাসি খুশি বেঁচে থাকতে পারবো না? উনি কেন গেল রাতে? কতবার না করলাম, উনি কেন শুনলো না আমার কথা? নিয়ে আসো তোমার বাবাকে, এক্ষুনি নিয়ে আসো, আমি এক্ষুনি জিজ্ঞেস করবো। আমার চোখের সামনে নিয়ে আসো তোমার বাবাকে। আয়ান এক দৃষ্টিতে তাকিয়েছে রোদেলার দিকে। চোখ দিয়ে অঝরে পানি পড়ছে, কিন্তু কোনো কথার উত্তর দিতে পারছে না। কি বলে সান্ত্বনা দিবে? এখানে সান্ত্বনা দেওয়ার তো কোনো ভাষা নেই। আর নিজেও তো বুঝতে পারছে না কি করবে। কোনো কথার উত্তর না দিয়ে আয়ান রোদেলার মাথায় হাত রেখে হাত বুলিয়ে দিয়ে বলল, মা চুপ করো, শান্ত হও, কিছু হবে না বাবার। বলেই রোদেলাকে জড়িয়ে ধরে মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো আয়ান। এদিকে শিপ্রা, রোদেলার দাদা দাদি সবাই চলে এসেছে আয়াজদের বাড়িতে। রোদেলাকে সামলাতে হবে। এসেই দেখলো সামিরা চৌধুরী বিলাপ করে কান্না করছে। হুমায়রা এবং রাতুল তাকে সান্ত্বনা দিচ্ছে। শিপ্রার বুকটা কেঁপে উঠলো এই দৃশ্য দেখে। এগিয়ে এসে রাতুলকে বলল, বাবা, আমার মেয়েটা কোথায়? আমার মেয়েটার কি অবস্থা? মামিকে এখন আমরা কিছু জানানোর সাহস করতে পারিনি। মামি ঘুমাচ্ছে, তাই উঠাইনি।
আইয়ান মামির রুমের বাইরে দরজার সামনে বসে আছে, ওকে আমরা ওখান থেকে আনতে পারছি না। আয়ান বারবার বলছে ঘুম থেকে উঠে রোদেলা যখন জানবে মামার সম্পর্কে তখন শুধুমাত্র আয়ান মামিকে সামলাতে পারবে, তাই দরজার পাশেই বসে আছে যাতে মামি একা না থাকে। শিপ্রা সিঁড়ি ভেঙে কোনো মতে উপরের দিকে গেল। দাদা দাদির বুকটা কেঁপে যাচ্ছে রোদেলার কথা চিন্তা করে। কিভাবে কি হয়ে গেল? বুকটা ছিঁড়ে যাচ্ছে রোদেলার কথা চিন্তা করে। মুনতাসিরের কথা ভাবতে যে বুকটা কান্নায় ভেঙে যাচ্ছে। রোদেলা কি শুধু হারানোর জন্যই জন্মেছে? জন্মের পর মা পেল না, যাকে ভালোবেসে সবকিছু ছেড়ে দিতে চাইলো, সেও কি ওর কপালে থাকবে না? দাদি হাঁটছে আর মনে মনে ভাবছে। এদিকে গাজীপুরের একটি কমিউনিটি ক্লিনিকে একজন অসুস্থ রোগীকে ভর্তি করা হলো। মাথায় যথেষ্ট আঘাত পেয়েছে এবং একটি পায়ে হাড় নিচের দিকে ভেঙে গিয়েছে। ভোর রাতের দিকে মাছ ধরার জন্য খালি জাল ফেলেছিল কয়েকজন জেলে। তারাই দেখতে পারে গাড়ি থেকে বেশ কিছুটা দূরে ভাসমান অবস্থায় একজন ব্যক্তিকে। মানবতার খাতিরে ক্লিনিকে নিয়ে এসেছে, কিন্তু কাউকে জানায়নি, কারণ কেউ পুলিশি ঝামেলায় জড়াতে চায় না। এটাই বাংলাদেশের নিয়ম। অ্যাক্সিডেন্টে কোনো ঝামেলায় জড়ালে যে পেয়েছে তাকে আগে চার্জ করা হয় সমস্ত বিষয়। এই জন্যে কেউ সাহায্যের জন্য এগিয়ে আসে না। এই জেলেদের সাথে কমিউনিটি ক্লিনিকের ডাক্তারের বেশ সখ্যতা থাকায় ডক্টরকে বলল, দেখুন না স্যার, ছেলেটির মনে হয় বেশ আঘাতপ্রাপ্ত হয়েছে। ভালো বলে ছেলে হবে বলে মনে হচ্ছে। একটু দেখুন না কি করা হয়েছে। আপনি চিন্তা করবেন না, আমি দেখছি, কিছু টেস্ট করাতে হবে, করে বলতে পারবো। ঘণ্টাখানেক পর ডাক্তার এসে বলল, মাথায় বেশ আঘাত পেয়েছে, ওনার ওটি করাতে হবে। আর পায়ের হাড় ভেঙেছে, সেটা ট্রিটমেন্ট কিছুটা পরে করলেও হবে। আপাতত প্রাইমারি ট্রিটমেন্ট দেওয়া হয়েছে, তবে মাথায় রক্তক্ষরণ থামানো যাচ্ছে না। ঢাকার দিকে নিতে পারলে ভালো হতো। আপনাদের কি কোনো ব্যবস্থা আছে নেওয়ার? কি বলেন স্যার? আমরা এলাকাবাসী স্থায়ী কিছু মানুষ জেলে, আমাদের আর ওই রকম পরিস্থিতি কে থাকবে? আপনাদের হসপিটাল থেকে যদি একটি অ্যাম্বুলেন্স করে ওনাকে ঢাকায় কোনো সরকারি হসপিটালে পাঠিয়ে দিতেন তাহলে বেশি উপকার হতো। অ্যাম্বুলেন্সের ভাড়া না হয় আমরা সবাই মিলে দিয়ে দিলাম, কিন্তু জানাজানি হয়ে গেলে পুলিশ জড়িয়ে যাবে। আমরা কর্ম করে খাই, আমরা এই ঝামেলায় যেতে চাই না, কিন্তু মানুষটিকে বাঁচাতে ইচ্ছে করছিল তাই নিয়ে এসেছি, বলল লতিফ নামে জেলেটি। আচ্ছা ঠিক আছে, দেখি কি করা যায়। আমি এখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে আমার এক বন্ধু আছে, ঢাকা সরকারি হসপিটালের ডিউটিরত অবস্থায় আছেন, ওনার কাছে রেফারেন্স করে দিব, বাকিটা উনি দেখে নেবেন। রেফারেন্স দিয়ে দিলে আশা করি ভালোভাবে ওনার ট্রিটমেন্ট হবে, তবে ওনার আত্মীয় স্বজনকে জানাতে পারলে ভালো হতো। দেখুন না খোঁজ করে, এত বড় অ্যাক্সিডেন্ট হয়েছে, অবশ্যই কোথাও না কোথাও নিউজ হবে। যদি পারেন তাদেরকে খবরটা দিয়ে দিবেন ফোন করে, অজ্ঞাত কোনো নাম্বার থেকে। শিপ্রা উপরে এসে দেখলো রোদেলা জ্ঞান হারিয়েছে। আয়ান কোনো মতে রোদেলাকে কোলে নিয়ে বিছানায় নিয়ে শুয়ে দিচ্ছে। শিপ্রা বলল, কি হয়েছে রোদেলার? আয়ান কাঁদতে কাঁদতে বলল, মা অজ্ঞান হয়ে গিয়েছে। বাবা কথা বলতে বলতে ডক্টরকে কল করতে বলুন প্লিজ। শিপ্রার সাথে সাথে রাতুলকে ডাক দিল। রাতুল জিজ্ঞাসা করলো কি হয়েছে, বলল তাড়াতাড়ি ফ্যামিলি ডক্টরকে কল করো, রোদেলা অজ্ঞান হয়ে গিয়েছে। রাতুল সাথে সাথে মোবাইল বের করে ফ্যামিলি ডক্টরকে কল করলো। এদিকে গাজীপুরে কমিউনিটি ক্লিনিকের ডক্টর অ্যাম্বুলেন্স করে পেশেন্টকে পাঠিয়ে দিল ঢাকার উদ্দেশ্যে। সাথে সাথে কল করে বলে দিল পেশেন্টের এই মুহূর্তে আত্মীয় স্বজন কেউ নেই, তবে পেশেন্টের যেন ভালো করে টেক কেয়ার করা হয়, সেদিকে যেন একটু খেয়াল রাখে। পেশেন্টের বডির সাথে মানিব্যাগে কিছু কার্ড পেয়েছে, যা থেকে ধারণা করা হচ্ছে পেশেন্ট যথেষ্ট ধনী এবং ভালো পরিবারের লোক। তাই বলল, ওনাকে ভালো করে টেক কেয়ার করুন, আশা করি কিছুদিনের মধ্যেই পরিবার লোকজন পেয়ে যাবেন, কোনো সমস্যা হবে না। ডক্টর আশ্বস্ত করে বলল, টেনশন করবেন না, আমি এখানে খেয়াল রাখবো। আপনি পাঠিয়েছেন তাই কোনো সমস্যা হবে না। ফোন কেটে কমিউনিটি ক্লিনিকের ডক্টর জেলেদের উদ্দেশ্যে বলল, আমার হাতে যতটুকু ছিল আমি করে দিয়েছি, আপনারা একটু খেয়াল রাখবেন। আমিও আমার দিক থেকে চেষ্টা করব পত্রিকা বা অন্যান্য কোনো নিউজ মাধ্যমে এই রকম সংবাদ দেখতে পেলে অবশ্যই নাম প্রকাশ না করেও খোঁজ খবর দিয়ে দিতে পারবেন। বলে দিবেন যে এখানে এসেছিল এবং এখান থেকে ঢাকার সরকারি হসপিটালে পাঠানো হয়েছে। ঢাকা মেডিকেল কলেজের কথা বললে তারা খুঁজে বের করতে পারবে, সমস্যা নেই। যতটুকু মনে হচ্ছে পেশেন্ট যথেষ্ট ওয়েল ফ্যামিলির লোক, আপনারা তার খোঁজ দিলে আপনাদের উপকার করবে, ক্ষতি করবে না আমার যতটুকু ধারণা।
তাই একটু খোঁজ খবর রাখবেন। আর আমার নাম্বারটা রাখুন, আমাকেও যে কোনো সময় প্রয়োজনে ফোন দিবেন। জেলেরা চলে যেতেই ডক্টর পেশেন্টের কার্ডটা খুলে দেখলো পরিচিত নাম মুনতাসির চৌধুরী আয়াজ। মনে হচ্ছে কোথাও কখনো শুনেছে, কিন্তু ঠিক মনে করতে পারছে না, তাই কার্ডটি মানিব্যাগে ঢুকিয়ে রাখলো। কার্ডটাতে নাম ছাড়া আর কিছু স্পষ্ট বোঝা যাচ্ছে না, পানিতে দীর্ঘ সময় ভিজে থাকার কারণে। অ্যাক্সিডেন্টের স্পটে এখনও শিহাব ঠায় দাঁড়িয়ে আছে, বন্ধুকে না নিয়ে সে কোথাও যাবে না। ডুবুরি এবং উদ্ধারকর্মীরা দফায় দফায় অভিযান চালিয়ে বলছে, আমরা দুঃখিত, কোথাও ওনাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। কিন্তু শিহাব বারবার জোর দিচ্ছে, আরেকবার দেখুন, আমার বন্ধুকে তো কেউ এখান থেকে নিয়ে যায়নি, চিলকাওয়া খেয়ে ফেলেনি, সব কিছুই আছে, কিন্তু আমার বন্ধু কোথায়? আমার মেয়েকে কি জবাব দেব? গতকাল মাত্র আমার মেয়ের বিয়ে হয়েছে, আমার মেয়ে তো হাতের মেহেদিও এখনো শুকিয়ে যায়নি। কি জবাব দেব যে আমি ওর মুনতাসির সাহেবকে খুঁজে পাচ্ছি না, কোথা থেকে এনে দিতে পারছি না? কেমন বাবা আমি? মিস্টার শিহাব, প্লিজ বোঝার চেষ্টা করুন। 10 বার আমরা পুরো খালটি অভিযান চালিয়েছি, কিন্তু কোথাও তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। খুঁজে পাওয়া যাচ্ছে না মানে? এখানে তো সেরকম স্রোত নেই, এটা তো নদী না, ভেসে কোথাও চলে গিয়েছে। কোথায় গেল? আপনারা ভালো করে খুঁজুন, এখানেই আছে আমার বন্ধু, কোথাও না কোথাও হয়তো শুয়ে আছে আশেপাশের অন্য কোথাও গ্রামে। একটু ভালো করে দেখুন, না হয়তো উঠে গিয়েছে। একটু ভালো করে খুঁজুন না প্লিজ, আর একবার খুঁজুন। এমন সময় শিহাবের মোবাইলে ফোন আসলো শিপ্রার। ফোন দেখে শিহাব ফোন ধরে হ্যালো বলার আগে শিপ্রা কাঁদো কাঁদো কণ্ঠে বলে উঠল, তাড়াতাড়ি বাসায় আসো শিহাব, রোদেলার অবস্থা ভালো নয়, ডাক্তার কল করেছে, ডাক্তার আসছে, মনে হয় হসপিটালে নিতে হবে। কথাটা শুনে শিহাবের পায়ের নিচ থেকে যেন মাটি সরে গেল। এদিক ওদিক তাকালো না, উদ্ধারকর্মীদের উদ্দেশ্যে বলল, আপনারা আরেকবার খুঁজুন প্লিজ, আমি এক্ষুনি আসছি। কোথাও যাবেন আপনারা? বলেই শিহাব বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। ডক্টর এসে জানিয়েছে রোদেলা টেম্পোরারি কোমায় চলে গিয়েছে, শক নিতে পারছে না, ওনাকে তাড়াতাড়ি হসপিটালাইজড করতে হবে, এখানে রাখা ঠিক হবে না। কথাটা শুনেই সাথে সাথে আয়ান রোদেলাকে কোলে নিয়ে নিচে নেমে গাড়িতে শুইয়ে ড্রাইভারকে বলল স্টার্ট দিতে, এভার কেয়ার হসপিটালে নিতে। ড্রাইভার সাথে সাথে হাসপাতালের উদ্দেশ্যে রওনা দিল এবং অন্যান্য লোকেরাও সাথে গেল। গাজীপুর থেকে অ্যাম্বুলেন্সে ঢাকা মেডিকেল কলেজে এসে পৌঁছাতে ডাক্তার কিছু ওয়ার্ড বয়কে পাঠালো আয়াজ নামের এক পেশেন্টকে নিয়ে আসতে। গাজীপুর থেকে যেটি এসেছে রেফারেন্সের মাধ্যমে। সমস্ত কিছু চেক আপ করে কন্ডিশন দেখে বুঝতে পারলো আঘাতপ্রাপ্ত হয়েছে এবং ব্লিডিং হচ্ছে, দ্রুতই অপারেশন করাতে হবে এবং পায়ে প্রাথমিক চিকিৎসা দিয়ে দিয়েছে, তবে পায়েও একটা অপারেশন করাতে হবে। ডাক্তার বলল, ওটির ব্যবস্থা করুন, ইমার্জেন্সি। আগে মাথার অপারেশনটা করে ফেলি, ব্লিডিং থামাতে হবে আগে। এইভাবে কেটে গেল 21 দিন। এদিকে আয়াজের মাথায় অপারেশন হয়েছে, 21 দিন হতে চলল। অপারেশন সাকসেসফুল, পায়ের অপারেশনটা হয়েছে, তবে আয়াজের এখনো জ্ঞান ফিরছে না। ডক্টর জানিয়েছে আয়াজ পোস্ট ট্রমাটিক আমনেশিয়ার ভুগবে বেশ কিছুদিন। মাথায় মস্তিষ্কের স্মৃতিশক্তি নিয়ন্ত্রণকারী যে সেলগুলো রয়েছে তা অ্যাক্সিডেন্টের কারণে আঘাতপ্রাপ্ত হয়েছে, যার ফলে স্মৃতিশক্তি আসবে যাবে আসবে যাবে। তবে এই সমস্যা ক্ষণিকের বেশি সময় চলবে না, হয়তোবা 1 মাস বা 2 মাস এরকম চলবে। প্রপার ট্রিটমেন্ট পেলে ঠিক হয়ে যাবে। আর নিজেদের লোকদের মধ্যে থাকলে দেখতে দেখতে তাদের সব স্মৃতি মনে চলে আসবে। এদিকে রোদেলাও 2-3 দিন পর পর জ্ঞান ফিরলেও তা বেশিক্ষণ স্থায়ী হচ্ছে না, আবার কোমায় চলে যাচ্ছে। মুনতাসির সাহেবের কথা জিজ্ঞাসা করতে আবারও কান্নায় ভেঙে পড়ে কোমায় চলে যাচ্ছে। ওর এই শরীর এত বড় ধাক্কা নিতে পারছে না। এদিকে ডক্টর জানিয়েছে বেশি দিন কোমায় থাকলে পেশেন্টের জন্য সমস্যা হয়ে যাবে। শিহাব পাথর হয়ে দাঁড়িয়ে আছে, কোনো কিছুই বুঝতে পারছে না। না পারছে আয়াজের চলে যাওয়া মেনে নিতে, না পারছে রোদেলার প্রপার ট্রিটমেন্ট দিতে। রোদেলাকে কোনোভাবেই সুস্থ স্বাভাবিক অবস্থায় রাখতে পারছে না শিহাব। মিস্টার শিহাব, আপনাকে কিভাবে বলবো বুঝতে পারছি না। এদিকে মিস্টার আয়াজের এ অবস্থা, তার উপর রোদেলা কোমায়, জ্ঞান ধরে রাখতে পারছে না। সে অবস্থায় আপনাকে জানাতে হচ্ছে আপনার মেয়ে মানে পেশেন্ট রোদেলা 1 মান্থ প্রেগনেন্ট, টুইন বেবি রয়েছে ওনার গর্ভে এবং উনি মানসিক এবং শারীরিকভাবে এতটাই উইক হয়ে গিয়েছেন, উনি জ্ঞান আসলেও সেটা বেশিক্ষণ ধরে রাখতে পারছেন না, আবার টেম্পোরারি কমা চলে যাচ্ছেন। তবে এটা দীর্ঘস্থায়ী হলে ওনার বেবিদের জন্য সমস্যা হবে। ডক্টরের কথা শুনে হসপিটালে উপস্থিত সবার যেন আকাশ মাথায় ভেঙে পড়ল। আয়ান তাকিয়ে রইল রোদেলার দিকে। শিহাব ধপ করে বসে পড়ল। শিপ্রা এগিয়ে গিয়ে রোদেলার মাথায় হাত বুলাতে বুলাতে বলল,
আমার মেয়েটার জীবনে এমন কেন হচ্ছে ডক্টর? ওকে সুস্থ করে তুলুন, ওর বাচ্চাদের জন্য হলেও ওকে সুস্থ করে তুলুন। একজনকে তো হারিয়েছে, বাকি দুজনকে অন্তত ওর কাছ থেকে কেড়ে নিবেন না। রাতুল হুমায়রা পাথর বনে দাঁড়িয়ে গেল। সামিরা কেঁদে কেঁদে বলল, আমার আয়াজের অংশ আসবে। আয়াজের তো খুঁজে পাচ্ছি না। ডক্টর, যে কোনো মূল্যে আমার ভাইয়ের শেষ নিশানটুকু বাঁচিয়ে দিন, না হলে যে রোদেলা মরেই যাবে। আরও দিন দশেক পরে রোদেলার পুরোপুরি জ্ঞান ফিরল। এবার আর রোদেলা জ্ঞান ফেরার পর মুনতাসির সাহেবের কথা জিজ্ঞাসা করে কোমায় চলে যায়নি। তবে বারবার মুনতাসির সাহেবের কথা জিজ্ঞাসা করছে, কোনো খোঁজ পেয়েছে কিনা জিজ্ঞাসা করছে। এক পর্যায়ে শিপ্রা এসে বলল, মুনতাসির সাহেবকে খোঁজা হচ্ছে, হয়তো একসময় পাওয়া যাবে, কিন্তু তোমার গর্ভে যে মুনতাসির সাহেব দুটি চিহ্ন রয়ে গেছে সেটি কি তুমি জানো? তার জন্য হলেও তোমাকে সুস্থ থাকতে হবে। তুমি মা হতে চলেছ রোদেলা, তোমার মুনতাসির সাহেবের ভালোবাসার চিহ্ন তোমার গর্ভে রেখে গেছেন। ওদের জন্য তুমি সুস্থ থাকবে না? মুনতাসির চৌধুরী ফিরে আসলে তুমি তাকে কী জবাব দেবে? তার অনুপস্থিতি তুমি তার ফুল দুটোর খেয়াল রাখতে পারোনি, এইটা বলবে? রোদেলা হা করে শুনলো শিপ্রার কথা, তারপর চোখ দিয়ে অঝোর ধারায় পানি পড়তে লাগলো। পেটে হাত দিয়ে বলল, আমার মুন্তাসির সাহেবকে এনে দিন। আমি যে একা একা কিছুই করতে পারবো না, আমার মুন্তাসির সাহেবকে এনে দাও আয়ান। বাবা, আমার মুন্তাসির সাহেবকে এনে দাও। আমার মুন্তাসির সাহেবকে চাই। তোমরা এতগুলো মানুষ মিলে একজন মানুষকে খুঁজে এনে দিতে পারলে না? উনি কি দুনিয়া থেকে হারিয়ে গেলেন? কোথায় গেলেন মুন্তাসির সাহেব? শিহাব রোদেলার মাথায় হাত বুলাতে বুলাতে বলল, মা, আমরা সবাই অনেক চেষ্টা করছি, কোথাও কোনো ট্রেস পাচ্ছি না, সব জায়গায় লোক লাগিয়ে রেখেছি, কিন্তু তোমাকে সুস্থ থাকতে হবে মা। আর যদি ফিরে আসে আর যদি জানে তুমি তার সন্তানদের কষ্ট দিয়েছো, খেয়াল রাখোনি, ও কি তোমাকে ক্ষমা করবে বলো? ওর জন্য হলেও, তোমার সন্তানদের জন্য হলেও যে তোমাকে সুস্থ থাকতে হবে। আয়ান এগিয়ে এসে হসপিটালের বেডে রোদেলার পাশে বসে রোদেলাকে জড়িয়ে ধরে বলল, আমিও আমার বাবাকে হারিয়েছি, কিন্তু মা, আমার বাবার সেই চিহ্ন দুইটাকে যত্ন রেখে রাখতে হবে। ছেলে হিসাবে এটি আমার দায়িত্ব। প্রথমত তোমাকে ভালো রাখার দায়িত্ব, তারপরে তোমার গর্ভে যে আমার ভাই বোন আসছে তাদের ভালো রাখার আমার দায়িত্ব। আমাকে আমার দায়িত্ব পালন করতে দিবে না তুমি? তোমার ছেলের দায়িত্ব জ্ঞানহীন বানাতে চাও? বাবা ফিরে এসে কি বলবে? আমি তার স্ত্রী, তার সন্তানদের খেয়াল রাখতে পারিনি। তুমি কি চাও বাবা আমাকে কথা বলুক, আমার কাছে জবাব চাক? রোদেলার একটাও কথা বলল না, চুপচাপ মাথা এলিয়ে দিল আয়ানের বুকে আর হাত রাখলো পেটের উপর। চোখ দিয়ে অঝোর ধারায় পানি পড়তে লাগলো। মনে মনে বলল, মুন্তাসির সাহেব, আপনি অনেক খারাপ কথা দিয়ে গিয়েছিলেন আমায় ফিরে আসবেন, আসেননি। আমি আপনার সাথে অভিমান করেছি, কথা বলবো না আমি। আপনি ফিরে আসুন। আপনি আমার পিছনে পিছনে ঘুরবেন, আমি কথা বলবো না আপনার সাথে, আপনার দিকে ফিরেও তাকাবো না আমি। এভাবে পার হয়ে গেল 6.5 মাস। এদিকে কোনো এক অজানা কারণে আয়াজের অপারেশন সাকসেসফুল হলেও জ্ঞান ফিরছে না। হয়তো মানসিকভাবে জ্ঞান ফেরাতে চাইছে না, বা ওর সে ইচ্ছা নেই। হয়তো পেশেন্ট নিজের মস্তিষ্কে এটা ধরেই নিয়েছে সে মারা গেছে, তাই সে উঠতে চাচ্ছে না। হয়তো জাগতিক কোনো চাহিদা তার মধ্যে অবশিষ্ট নেই, এমন কিছু একটা হবে। ডক্টরদের বোর্ড বসেছে, তারা আলোচনা করছে এই দুয়েকের মধ্যে তার জ্ঞান ফিরে আসা উচিত, না হলে যে সমস্যা হবে এটা দীর্ঘমেয়াদী কোমায় চলে যেতে পারে যদি জ্ঞান না ফিরে। এমন কেন হচ্ছে তা নিজেরাও বুঝতে পারছে না। অপারেশন তো সাকসেসফুল হয়েছে, তবে পেশেন্ট নিজে থেকে কেন জ্ঞান ফিরছে না তার কোনো উত্তর নেই কারো কাছে। ডিপার্টমেন্টের হেড বলল, দেখুন কি করা যায়। যদি কোমায় চলে গিয়ে থাকে তাহলে অপেক্ষা করতে হবে। অপেক্ষা করা ছাড়া আমাদের হাতে আর কিছুই নেই। বাকি ডাক্তাররা সবাই সায় দিল তাতে। ওনার ট্রিটমেন্ট, পরিচর্যা সব কিছু চালু রাখুন। আর পেশেন্টের লোকজন, পরিবারে কেউ কি ওনার কোনো খোঁজ খবর নিতে এসেছে? যার রেফারেন্স এখানে পাঠিয়েছিলেন তার সাথে যোগাযোগ করার ব্যবস্থা করুন। যারা এখানে তাকে পেয়েছিল তাদের সাথে যোগাযোগ করার ব্যবস্থা করুন। হসপিটাল থেকে গাজীপুরের সেই কমিউনিটি ক্লিনিকের ডক্টরের সাথে যোগাযোগ করা হলে উনি বলল, আমি একটি কার্ড পেয়েছি, কার্ডের মধ্যে শুধু ওনার নাম লেখা রয়েছে। আমরা বিভিন্ন পেপার পত্রিকা ওনার নাম লিখে যদি একটি বিজ্ঞাপন দিয়ে দেই তাহলে হয়তো পরিবারের লোকজনকে খুঁজে পাওয়া যাবে। যতটা বোঝা যাচ্ছে উনি ওয়েল এডুকেটেড এবং কোনো ভালো পরিবারের লোক। পেপার পত্রিকায় দিলে ওনাকে সহজে খুঁজে পাওয়া যাবে।
ঠিক তার 2 দিন পর অফিসের এক পত্রিকা পড়ছিল সেক্রেটারি ইমন। সেক্রেটারি ইমন 1 মাস পরে সুস্থ হয়ে গিয়েছিল। আয়াজ স্যারের রুমে বসে মাঝে মধ্যে পত্রিকা গুছিয়ে রাখে। আজ কেন যেন পত্রিকা খুলে মাত্র চোখ রেখেছে, তখনই নামটা জলজল করে উঠল চোখের সামনে। সেক্রেটারি ইমন সাথে সাথে নিউজটা পড়ল, পরে ফোন দিল আয়ানের নাম্বারে। ফোন ধরার সাথে সাথেই সেক্রেটারি ইমন কান্না করে দিল। আয়ান বলল, কান্না করছেন কেন? কি হয়েছে? স্যার বেঁচে আছেন। স্যারকে একটা হসপিটালে পাওয়া গেছে। আপনারা এক্ষুনি ঢাকা মেডিকেল কলেজে চলে আসুন। আমি অফিস থেকেই শিহাব স্যারকে নিয়ে ডিরেক্ট চলে যাচ্ছি। আপনারা সবাই সেখানে চলে আসুন। বলেই ফোন কেটে দিল ইমন। আয়ানের হাত থেকে মোবাইলটা পড়ে গেল। আয়ানের সেদিকে কোনো খবর নেই। সাথে সাথে রোদেলার সামনে গেল। রোদেলার রুমে গিয়ে দেখলো রোদেলা মাথায় হাত দিয়ে চুপচাপ শুয়েছিল। আয়ান কপাল থেকে হাত নামিয়ে বলল, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।